খণ্ডপীঠও আছে। সামাজিক সচেতনতাই রোধ করবে এই ঘৃণ্য অপরাধ। নারী উত্তক্তকরণকে না বলুন। জনস্বার্থে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে 90 দশকের শেষ দিকে। তবে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2010 সালের পর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়ক, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গবিধিতে ক্ষুদ্র ঋণের উল্লেখই নেই। ঋণের উল্লেখ আছে, অবশ্যই অর্থায়ন প্রয়োজন, কিন্তু ওই সময়ে যে চিন্তাভাবনা দেশের মধ্যে বিরাজমান ছিল, সেই আলোকে এটিকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানো হয়। অর্থাৎ এর সহযোগী সংস্থাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো কিছুদিন পরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়, টেকসই দারিদ্র্য বিমোচন তো নয়। কাজেই এতে প্রথম দিকে কিছু বিচিত্রায়ন আনার চেষ্টা করা হয়। একটি করা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বড় আকারের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেটার মধ্যে কিছু প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি বৈচিত্র্যায়ন আনা হয়, সেটি হচ্ছে যে আগে সবগুলো ঋণ, এবং এখনও সেটা আছে, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে এটা 1 মাস 2 মাস বা এমনকি কৃষি ঋণ বা মৌসুমি ঋণের ক্ষেত্রে ফসল ওঠার পরেও ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাজগুলো করার পরও পুরো প্রতিষ্ঠানটা একটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। 2010 সালে আমরা একটা বড় আকারের পরিবর্তন আনি, এবং সেটি হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, সামাজিক পুঁজি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার ব্যবস্থাকরণ ইত্যাদি অনেকগুলা অনুষঙ্গ নিয়ে একটা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়, যেটাকে আমরা পরিবার ভিত্তিক বলতে পারি। উন্নয়ন, প্রত্যেকটা পরিবারের একটা পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের যা যা সহায়তা লাগে সেই সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই এটা 43টি ইউনিয়নে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে। আরও 100টি ইউনিয়নে সম্প্রসারিত করা হয়েছে। তবে সেখানে প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 5টি অনুষঙ্গ নিয়ে কাজ করছি। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এখানে যোগ করা হবে। এছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তার যতগুলি কর্মসূচি আছে সব জায়গায় এখন মানবকেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া চালু করার চেষ্টায় আছে। সেজন্য প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যেরকম প্রয়োজন সেই রকম অর্থায়ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে 10 লাখ পর্যন্ত প্রয়োজনে, এবং যদি বাস্তবতার আলোকে সেটা সঠিক মনে হয় তাহলে 10 লাখ পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে তাদেরকে আমরা বলেছি, এবং তারা
একমত হয়েছেন যে তাদের বছরে যে সঞ্চয় থাকবে তার 10% তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে ব্যবহার করবেন। এবং অনেক সংস্থা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে, অনেক সংস্থা সেই লক্ষ্যে কাজ করছে। কাজে এখন একটা মানবকেন্দ্রিক, মানুষকে সামনে রেখে মানবাধিকার এবং মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মানুষের যে নানাবিধ সমস্যা আছে সেগুলি সমাধানের একটা প্রচেষ্টা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সব কর্মকাণ্ডে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। পিকেএসএফ এর এই সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমনি একটি সহযোগী সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা সংক্ষেপে ইপসা। একটি দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে এবং সুবিধা বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা ইপসা সংস্থাটির যাত্রা শুরু হয় 1985 সালে। ইপসার মূল লক্ষ্য দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের টেকসই অর্থনৈতিক পরিবর্তন আনায়ন। ইপসার উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হচ্ছে স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, দুর্যোগ, ঝুঁকি হ্রাস ও জরুরি ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জ্ঞান ও দক্ষতা উন্নয়ন ইত্যাদি। ইপসা শুরু হয়েছিল 1985 সনে। 1985 সন ছিল জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুববর্ষ। এই যুববর্ষ অর্থাৎ এখন থেকে 30 বছর আগে এটি একটি যুব সংগঠন হিসেবে শুরু হয়েছিল সীতাকুণ্ডের মহাদেবপুর বলে একটি গ্রাম আছে সেই গ্রামে। এবং 30 বছর এই সংগঠনটি পর্যায়ক্রমে একটি যুব সংগঠন থেকে একটি সমাজ উন্নয়ন সংগঠনে আসলে পরিণত হয়েছে। এবং আপনি জানেন যে ইপসা এখন শুধুমাত্র সীতাকুণ্ড নয়, পুরো চট্টগ্রাম বিভাগের 11টা জেলা এবং ঢাকাতেও এখন আমরা আমাদের কার্যক্রম বিস্তৃত করেছি। আমরা আমাদের অর্গানাইজেশন যদিও 30 বছরের একটি পুরনো সংগঠন, কিন্তু আমরা মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন হিসেবে আমাদের কার্যক্রমটি অনেক পরে শুরু হয়। এবং আমরা 2006-এ বেসিক্যালি আমরা পিকেএসএফের পার্টনার সংস্থা হিসেবে আমরা আমাদের সংগঠনটি সম্পৃক্ত হয় এবং 2006 থেকে আমরা সহযোগী সংগঠন হিসেবে পিকেএসএফের সাথে আমরা কাজ করি। তো জানেন যে পিকেএসএফের পার্টনার হিসেবে আমাদের মূল কাজ হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, যেটি আমরা কাজ করছি। কিন্তু আমরা প্রথাগত যে ক্ষুদ্র ঋণ তার বাইরে এসে মানুষের সক্ষমতা তৈরি করা এবং তার সম্পদের সদ্ব্যবহার এবং কিভাবে এটিকে স্থায়িত্বশীলতা দেওয়া যায় তার জন্য কার্যক্রম করছে। 2014 সালে পিকেএসএফ এর পরিকল্পনায় ও অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পটি শুরু হয়। ভিক্ষাবৃত্তি নিরসন ও ভিক্ষুকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমটি সফল বাস্তবায়নে এগিয়ে আসে পিকেএসএফ এর সহযোগী সংস্থা ইপসা। প্রাথমিক পর্যায়ে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে। যারা ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে আগ্রহী এরকম ভিক্ষুককে প্রাথমিক পর্যায়ে বেছে নেওয়া হয়। পরবর্তীতে দরিদ্রতা, কাজ করতে অক্ষম ও বার্ধক্যের উপর ভিত্তি করে চূড়ান্তভাবে 5 জন ভিক্ষুককে পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনা হয়েছে। 5 জনকে আমরা 1 লাখ টাকা করে সহায়তা করি। সেই 1 লাখ টাকার মধ্যে আমরা তাদেরকে ইনকাম, যেই কার্যক্রমের মাধ্যমে ইনকাম আসবে সেই কার্যক্রমগুলো তাদেরকে ধরিয়ে দিই, আইজিএগুলো ধরিয়ে দিই। সেই ধরিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে তাদের ইনকামগুলো হিসাব আমরা প্রতি মাসে নিই এবং তারা সেই ইনকাম থেকে এখন ভিক্ষাবৃত্তি থেকে চলে গিয়ে তাদের ইনকামটা মাধ্যমে তারা এখন ভিক্ষা না করে জীবনযাত্রা চালাচ্ছে। ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা তেমনি একজন বৃদ্ধা বিন্দুবালা। দরিদ্রতার কষাঘাতে শেষ পর্যন্ত ভিক্ষুক হয়ে ওঠা নিদারুণ বাস্তব গল্পের এক চরিত্র বিন্দুবালা। একসময় তার সব ছিল, স্বামী, সংসার, সন্তান। তার স্বামী পাহাড় থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতেন। যা আয় করতেন তা দিয়ে মোটামুটি সংসার চলত। কিন্তু কপালে তার সুখ সইল না। স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সংসারে নেমে আসে চরম দুর্দশা। মনোয়ারি ব্যবসা করতেন, ফেনি সব যাতেন, মিথ্যা মাটি কিনা। ওই একটা ঘর দেখেন যে এখানে 13 বছর আসছিলাম। 13 বছর তাই এই মনোয়ারি জিজ্ঞান না গুণ মনোয়ারি ব্যবসা করি 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 এখন সেই ধরে পাবো না 1600 টাকা করি।
7.5 শতক জায়গা আমি লই আমি খতমে লতে আর বাবুলের নামে দান করতে বিন্দুবালার একমাত্র ছেলে বাবুল চন্দ্র দাস সংসারের হাল ধরেন। ছেলের সংসারে কোনো রকমের জীবন কাটছিল তার। একটি প্রবাদ বাক্য প্রচলিত আছে, ভাগ্যের লিখন যায় না খণ্ডন। তাই তো ভাগ্যের নির্মমতায় ছেলেও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। সংসারে নেমে আসে চরম দরিদ্রতা। ছেলের বউ মিলারানী দাস ও নাতনিকে নিয়ে অর্থাহারে অনাহারে কোনো রকমে বেঁচে থাকার সংগ্রাম করছিলেন। আমার স্বামী যখন বড় হয়েছে তখন মানুষের কাজকর্ম করত, নিজেও চাষবাস কিছু করত, মাঝে মাঝে আবার পাহাড়ও যাইত, যাইরে বাস টাস আনে বিক্রি করে চলত। আমার শাশুড়ি বিক্রি করতো। তারপর আমার বিয়ে হয়েছে। আমার বিয়ে হওয়ার পরও দেখতাম যে মানে পাহাড়ে যাইত, তখন ওই ওনার ভিতরে যে রোগ ছিল, তখন আমার পরে বিয়ে হওয়ার পরে 1 বছর পরে জানতে পারছি ওনার ভিতরে টিবি ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। তখন আমি আমার আত্মীয় স্বজন থেকে ভাইবোন থেকে টাকা নিয়ে ওনাকে মেডিকেল ভর্তি করছি চকবাজার ভর্তি করার জন্য যতটুকু টাকা ছিল ততটুকু চিকিৎসা করছি। আমাকে বড় একটা চিকিৎসা করার জন্য বলছে, আমি ওই চিকিৎসাটা টাকার জন্য করতে পারিনি। তখন বাড়িতে নিয়ে এসেছি, তখন 2-3 বছর ছিল। আমি এখানে মাঝে মাঝে টাকা পেলে চিকিৎসা করতাম, টাকা না পেলে চিকিৎসা করতাম না। বয়সের ভারে নুয়ে পড়া বিন্দুবালার পক্ষে কোনো কাজ করার সামর্থ্য ছিল না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অভাবের তাড়নায় অন্যের দ্বারস্থ হতে শুরু করেন। বেছে নেন ভিক্ষাবৃত্তি পেশা। খুললাম না, গ্রাম করতাম, অল্প অল্প মনোহরি ব্যবসা করতাম, এই দিন 15 দিন চলতাম। ভিক্ষাবৃত্তির কারণে সমাজের চোখে হয়ে পড়েন করুণার পাত্র। মনে মনে চাইতেন ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। জীবনের এমন এক দুর্বিষহ মুহূর্তে আশীর্বাদ হয়ে এগিয়ে আসে ইপসা সংস্থাটি। ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় তাকে ভিক্ষাবৃত্তি নিরসনের আর্থিকভাবে স্বাবলম্বী করতে তার নিজস্ব জমিতে একটি মুদি দোকান করে দেওয়া হয়। মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন চাল, ডাল, আটা, তেল, বিস্কুট, চায়ের সরঞ্জাম কিনে দেওয়া হয়। সর্বমোট 1 লক্ষ মূল্যমানের সম্পদ অনুদান হিসেবে প্রদান করা হয়। ম্যানেজাররা এসে এখানে জায়গা দেখলো, এই জায়গাটা কার? বলছি আমার। তো এই জায়গাটাতে দোকান দিলে চলতে পারবে? তো আমার স্বামী বলছে, আমি বলছি হ্যাঁ চলতে পারবো আমরা। তো এখানে ওরা টাকা ওদের কাছে আনে, এরা গাছ টাছ সম্পূর্ণ সব কিছু দিয়ে এরা তৈরি করে দিয়েছে, মাল সামানা তুলে দিয়েছে। আমার স্বামী বসে বসে দোকান করতো। তারপর যখন রোগ ভারী হয়ে গেছে তখন আর দোকান করতে পারতো না, ঘরে চলে আসছে। আমি করতাম দোকান, আমার ছেলে করতো। মাঝে মাঝে আমার মেয়েও, আমি যদি কোনো কাজকর্মে বেশি থাকতাম আমার মেয়েকে দিতাম যে এইদিকে দেখ কে আসছে, আমি এই কাজটা করে আসি। এইভাবে চলতাম আর কি। বর্তমানে এই মুদির দোকানটি তাদের জীবন জীবিকার একমাত্র উৎস। তার ছেলের বউ ও নাতনি মিলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। দোকানে দৈনিক বিক্রি 2000 টাকা, লাভ থাকে তার 300 টাকা, যা দিয়ে তাদের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। এখন দোকান হয় মোটামুটি, আমরা এই দোকান দিয়ে আমরা চলি। আমরা আর কোনো দিকে কোনো ইয়া নাই, এই দোকান দিয়ে আমরা মালও কিনি, আমরা খোরাগি চলি। আমার মেয়ের খরচ চলতেছে, আমার মেয়ের প্রাইভেট পড়া দিচ্ছি, স্কুলে চলতেছে। তো এখন কোচিং চলছে, 300 টাকা কোচিং বেতন নেবে। এগুলা সব কিছু আমরা এইখান থেকে দোকান থেকে। বিন্দুবালা এখন আর ভিক্ষা করেন না, তার কোনো অভাব নেই। বর্তমানে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষ। সমাজে তিনি মান মর্যাদার সাথে বসবাস করছেন। বর্তমানে তিনি সুখী সচ্ছল জীবনের অধিকারী। তার জীবনের আমূল পরিবর্তনের পেছনে রয়েছে
পিকেএসএফ এর আর্থিক সহায়তার পাশাপাশি ইপসা সংস্থাটির যৌথ প্রয়াস। ইপসা সংস্থাটি সমৃদ্ধি কর্মসূচির ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৫ জন ভিক্ষুককে পুনর্বাসিত করেছে। তেমনি একজন পুনর্বাসিত ভিক্ষুক মনোয়ারা খাতুন। তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী, বয়স প্রায় ৭০ বছর, কাজ করতে অক্ষম। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় কেউ তাকে বিয়ে করতে রাজি হয়নি। বাবা মা মারা যাবার পর ভাইয়ের সংসারেই তার ঠাঁই হয়। দরিদ্র ভাইয়ের সংসারে অর্থাহারে অনাহারে জীবন কাটছিল তার। ক্রমেই হয়ে উঠছিলেন সংসারের বোঝা। ভাইয়ের সংসারে একটু অবদান রাখতে তিনি ভিক্ষার পথ বেছে নেন। ভিক্ষা করে যা পেতেন তা তুলে দিতেন ভাইয়ের বউ সখিনা খাতুনের হাতে। ও ভিক্ষা করতো, আমাদের সাথে খাতো আর কি। আমরা কাম কাজ করতাম। ওই মাথার ব্রেন একটু আউট, মানে সোজা, কোনো কাজ করতে পারে না। বার্ধক্য ও অসুস্থতার কারণে সবসময় ভিক্ষা করা সম্ভব হতো না। তখন না খেয়ে পড়ে থাকতেন বিছানায়। অসুস্থতা ও অপুষ্টিকর কারণে ক্রমে দুর্বল হয়ে পড়ছিলেন। মৃত্যুর প্রহরকোনা ছাড়া তার যেন কিছুই করার ছিল না। জীবনের এমন এক দুর্বিষহ মুহূর্তে নতুনভাবে বেঁচে থাকার প্রেরণা নিয়ে এগিয়ে আসে ইপসা। ভিক্ষাবৃত্তি নিরসনে তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পিকেএসএফ এর আর্থিক সহায়তা নিয়ে উপস্থিত হয় ইপসা সংস্থাটি। ইপসার তত্ত্বাবধানে তাকে 2টি গাভী ও তার ভাইয়ের বউকে শীতলপাটি তৈরির যাবতীয় উপকরণ কিনে দেয়া হয়। সর্বমোট ১ লক্ষ টাকা মূল্যমানের সম্পদ অনুদান হিসেবে প্রদান করা হয়। এগুলো আপনারা টাকা দিচ্ছেন, ফাটিয়ে থাকেন চিকিনি, বেতলাছি, বেতলা এখন ফাটি বানাচ্ছি, বানাই বেচতেছি, বেশি খাইতেছি। হয় মাসে 3-4টা ফাটি বানাইতে পারি। একটা 500 টাকা বেশি, 300 টাকা বেশি, 200 টাকা বেশি, 600 টাকা বেশি, মানে ফাটি মাইক আর কি। বেশি হাট বাজার করে খাই। গরু 3টে দিছে, মা এসা একটা, এমনি ছোট বাচ্চা একটা, 3টে। গরু এখন বড় হয়েছে, এখন 60-70 যাইব। তার ভাই গরুগুলোর দেখাশোনা করেন। গরুর দুধ বিক্রি করে যা আয় হয় তা দিয়ে সংসারের খরচ মেটানো সম্ভব হয়। সখিনা খাতুন আগে মানুষের বাড়িতে কাজ করতেন। বর্তমানে তিনি বাসায় বসে শীতল পাটি তৈরি করেন। মাসে 3 থেকে 4টি পাটি তৈরি করেন, যা বিক্রি করে লাভ হয় 1600 টাকা। হয় মাসে 3-4টা ফাটি বানাইতে পারি। একটা 500 টাকা বেশি, 300 টাকা বেশি, 200 টাকা বেশি, 600 টাকা বেশি, মানে ফাটি মাইক আর কি। 1 মাসে 3-4টা পারে। কোনো মাসে 3টে বানায়, কোনো মাসে 4টে বানায়। 4টে ধরেন 2টা 1000 টাকা হয়, আর 2টা হাতির গুলা বানাইলে 600 টাকা হয়। ধরেন যে 1200, 1000, 1600 টাকার মতন হয়। মনোয়ারা খাতুন এখন আর ভিক্ষা করেন না। তার কোনো অভাব নেই। বর্তমানে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একজন মানুষ। তিনি ইপসার অ্যাকাউন্টসে মাসে 100 টাকা সঞ্চয় করেন। ভবিষ্যতে যে কোনো সমস্যায় তার জমাকৃত টাকা ব্যবহার করতে পারবেন। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় তিনি ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হয়েছেন। সমাজে তিনি মান মর্যাদার সাথে বসবাস করছেন। তার জীবনের ইতিবাচক পরিবর্তনে পিকেএসএফ এর আর্থিক সহায়তার পাশাপাশি ইপসা সংস্থাটির অবদান অনস্বীকার্য। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সমৃদ্ধি প্রকল্পের আওতায় 2014 সালে ভিক্ষুক পুনর্বাসন একটা কার্যক্রম শুরু করে, এবং এটা আমাদের প্রত্যেকটি ইউনিয়নে, যে প্রথম ধাপের যে 43টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, এবং প্রত্যেকটা ইউনিয়নে 5 জন করে প্রাথমিক অবস্থায়। এখন প্রাথমিক অবস্থা শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ে আরও বেশ কিছু ভিক্ষুক পুনর্বাসনের একটা প্রক্রিয়া চলছে। সেই প্রকল্পের আওতায় ইপসা তারা আমাদের সমৃদ্ধি যে প্রকল্পটা বাস্তবায়ন করছে যে ইউনিয়নে, সেখানে তারা ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। এবং আজকে এই যে দেখানো হলো, 2 জন যারা ভিক্ষা করতেন তারা এখন পুনর্বাসিত, তারা এখন সমাজে সম্মানজনকভাবে অবস্থান করছেন, তাদের আয় বেড়েছে। তো এই যে ভিক্ষুক, অতি দরিদ্র যারা, একেবারেই পিছিয়ে যারা আছে,
তাদেরকে বাদ দিয়ে সমাজ তো একটা সুস্থ সমাজ হতে পারে না। প্রত্যেককে অন্তর্ভুক্ত করতে হবে, তার একটা ন্যায্য অধিকার আছে, তাকে সেখানে প্রতিষ্ঠিত করতে হবে। তো সেই আঙ্গিক থেকে এই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই কার্যক্রম শুরু করেছে। এখানে মাত্র 1 লাখ টাকা লাগে একজন ভিক্ষুককে পুনর্বাসিত করতে। তবে এতে একেবারে সরাসরি টাকা দিয়ে দেওয়া হয় না, তার কতগুলো নিয়মকানুন আছে। প্রথমত তাকে উৎসাহিত করতে হবে ভিক্ষাবৃত্তি ছেড়ে তার কোনো কাজে সম্পৃক্ত হওয়া, আর দ্বিতীয়ত তাকে যে অর্থটা দেওয়া হবে সেটা তার সঙ্গে এবং আমাদের একজন সহযোগী সংস্থার একজন কর্মকর্তা একসঙ্গে সেই ব্যাংকের যে হিসাব সেটা পরিচালনা করেন, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তার মেন্টর করা হয় এবং সেখানে একেবারে নিবিড়ভাবে তার তদারকি করা হয়। এবং আমরা লক্ষ্য করেছি যে এরা শুধু না, অন্যান্য ইউনিয়নে যে ভিক্ষুক পুনর্বাসন করা হচ্ছে তারা 1 বছরের মধ্যে নিজের পায়ে দাঁড়াতে পারেন। ব্যাংকে কিছু কিছু অর্থ সঞ্চয় করতে শুরু করেছেন। তো এই যে প্রক্রিয়াটা, এটি আমরা আরও জোরদার করব ভবিষ্যতে, এবং আমরা চেষ্টা করব যতগুলো ইউনিয়নে আমরা কাজ করি সেখানে যেন কোনো ভিক্ষুক আর না থাকেন, এবং আমাদের বিশ্বাস আগামী কয়েক বছরের মধ্যে আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারব। পিকেএসএফ প্রথাগত কার্যক্রম এর বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করেছেন। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ। চল মা, বাড়ি চল। বলে কি মজিদ ভাই? কাকা, গত বছর জব্বারের মায়েরা বাচ্চা অসময় মরে গেল। না রে মা, এখনই তোর বিয়া দিব না। 18 বছর পূর্ণ হওয়ার আগে কন্যা সন্তানের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। জনস্বার্থে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন।